আসসালামু আলাইকুম। আজকের গল্প ফ্রিজ, সত্যজিৎ রায়। জয়ন্তর দিকে মিনিট খানিক তাকিয়ে থেকে তাকে প্রশ্নটা না করে পারলাম না। তোকে আজ যেন কেমন মনমরা মনে হচ্ছে, শরীর টরীর খারাপ নয় তো? জয়ন্ত তার অন্যমনস্ক ভাবটা কাটিয়ে নিয়ে একটা ছেলে মানুষের হাসি হেসে বলল, না, শরীর তো খারাপ নয়ই, বরং অলরেডি অনেকটা তাজা লাগছে। জায়গাটা সত্যিই ভালো। তোর তো চেনা জায়গা, আগে জানতিস না? ভালো, প্রায় ভুলে গেছিলাম। জয়ন্ত একটা দীর্ঘশ্বাস ফেলল। একদিন বাদে আবার ক্রমে ক্রমে মনে পড়ছে। বাংলোটা তো মনে হয় ঠিক আগের মতোই আছে। ঘরগুলো বিশেষ পরিবর্তন হয়নি। ফার্নিচারও কিছু কিছু সেই পুরোনো আমলেরই রয়েছে বলে মনে হয়, যেমন ওই বেতের টেবিল আর চেয়ারগুলো। বেয়ারা ট্রেতে করে চা আর বিস্কুট দিয়ে গেল। সবে 4টা বাজে, কিন্তু এর মধ্যেই রোদ পড়ে এসেছে। টি পট থেকে চা ঢালতে ঢালতে জিজ্ঞেস করলাম, কতদিন বাদে এলি? জয়ন্ত বলল, 31 বছর। তখন আমার বয়স ছিল 6। আমরা যেখানে বসে আছি সেটা বুন্দি শহরের সার্কিট হাউসের বাগান। আজ সকালেই এসে পৌঁছেছি। জয়ন্ত আমার ছেলেবেলার বন্ধু। আমরা এক স্কুলে এবং এক কলেজে একসঙ্গে পড়েছি। এখন ও একটা খবরের কাগজের সম্পাদকীয় বিভাগে চাকরি করে, আর আমি করি স্কুল মাস্টারি। চাকরি জীবনে দুজনের মধ্যে ব্যবধান এসে গেলেও বন্ধুত্ব টিকে আছে ঠিকই। রাজস্থান ভ্রমণের প্ল্যান আমাদের অনেক দিনের। দুজনের একসঙ্গে ছুটি পেতে অসুবিধা হচ্ছিল। একদিনে সেটা সম্ভব হয়েছে। সাধারণ লোকেরা রাজস্থান গেলে আগে জয়পুর, উদয়পুর, চিতোরটাই দেখে, কিন্তু জয়ন্ত প্রথম থেকেই বুন্দির ওপর জোর দিচ্ছিল। আমি আপত্তি করিনি, কারণ ছেলেবেলায় রবীন্দ্রনাথের কবিতায় বুদির কেল্লা নামটার সঙ্গে পরিচয় ঘটেছিল। সে কেল্লা এতদিনে চাক্ষুষ দেখার সুযোগ হবে সেটা ভাবতে মন্দ লাগছিল না। বুন্দি অনেকেই চেনে, বুন্দি অনেকেই আসে না, তবে তার মানে এই নয় যে এখানে দেখার মতো কিছুই নেই। ঐতিহাসিক ঘটনার দিক থেকে বিচার করলে উদয়পুর, যোধপুর, চিতোর মূল্যে হয়তো অনেক বেশি, কিন্তু সৌন্দর্যের বিচারে বুন্দি কিছু কম যায় না। জয়ন্ত বুন্দি সম্পর্কে এত জোর দিয়ে বলাতে প্রথমে একটু অদ্ভুত লেগেছিল। ট্রেনে আসতে আসতে কারণটা জানতে পারলাম। সে ছেলেবেলায় একবার নাকি বুন্দিতে এসেছিল, তাই সেই পুরনো স্মৃতির সঙ্গে নতুন করে জায়গাটাকে মিলিয়ে দেখার একটা ইচ্ছে তার মনে অনেক দিন থেকেই ঘোরাফেরা করছে। জয়ন্তর বাবা অনিমেষ দাশগুপ্ত প্রত্নতত্ত্ব বিভাগে কাজ করতেন, তাই তাকে মাঝে মাঝে ঐতিহাসিক জায়গাগুলোতে ঘুরে বেড়াতে হতো। এই সুযোগেই জয়ন্তর বুন্দি দেখা হয়ে যায়। সার্কিট হাউসটা সত্যিই চমৎকার। ব্রিটিশ আমলের তৈরি। বয়স অন্তত শখানেক বছর তো হবেই। একতলা বাড়ি, টালি বসানো, ঢালু ছাদ, ঘরগুলো উঁচু উঁচু। উপর দিকে স্কাইলাইট দড়ি দিয়ে টেনে ইচ্ছে মতো খোলা বা বন্ধ করা যায়। আর সামনে প্রকাণ্ড কম্পাউন্ডে কেয়ারি করা বাগানে গোলাপ ফুটে রয়েছে। বাগানের পিছন দিকটায় নানা রকম বড় বড় গাছে অজস্র পাখির জটলা। টিয়ার তো ছড়াছড়ি। ময়ূরের ডাকও মাঝে মাঝে শোনা যায়, তবে সেটা কম্পাউন্ডের বাইরে থেকে। আমরা সকালে পৌঁছেই আগেই একবার শহরটা ঘুরে দেখে এসেছি। পাহাড়ের গায়ে বসানো বুন্দির বিখ্যাত কেল্লা আজ দূর থেকে দেখেছি। কাল একেবারে ভেতরে গিয়ে দেখব। শহরের ইলেকট্রিক পোস্টগুলো না থাকলে মনে হতো যেন আমরা সেই প্রাচীন রাজপুত আমলে চলে এসেছি। পাথর দিয়ে বাঁধানো রাস্তা, বাড়ির সামনের দিকে দোতলা থেকে ঝুলে পড়া অদ্ভুত সব কারুকার্য করা বারান্দা। কাঠের বারান্দাগুলোতে নিপুণ হাতের নকশা। দেখে মনেই হয় না যে আমরা যান্ত্রিক যুগে বাস করছি। এখানে এসে অবধি লক্ষ্য করেছি জয়ন্ত সচরাচর যা বলে তার চেয়ে একটু কম কথা বলছে। হয়তো অনেক পুরনো স্মৃতি তার মনে ফিরে আসছে। ছেলেবেলার কোনো জায়গায় অনেক দিন পর ফিরে এলে মনটা উদাস হয়ে যাওয়া আশ্চর্য নয়। আর জয়ন্ত যে সাধারণ লোকের চেয়ে একটু বেশি ভাবুক সেটা তো সকলেই জানে। চায়ের পেয়ালা হাত থেকে নামিয়ে রেখে জয়ন্ত বলল, জানিস শঙ্কর, ব্যাপারটা ভারী অদ্ভুত। প্রথমবার যখন এখানে এসেছি
তখন মনে আছে এই চেয়ারগুলিতে আমি পা তুলে বাবু হয়ে বসতাম, মনে হতো যেন একটা সিংহাসনে বসে আছি। এখন দেখছি চেয়ারগুলো আয়তনেও বড় না, দেখতেও অতি সাধারণ। সামনে যে ড্রয়িং রুম, সেটা এর দ্বিগুণ বড় মনে হতো। যদি এখানে ফিরে না আসতাম তাহলে ছেলেবেলার ধারণাটাই কিন্তু টিকে যেত। আমি বললাম, এটাই তো স্বাভাবিক। ছেলেবেলায় আমরা থাকি ছোট, সেই অনুপাতে আশেপাশের জিনিসগুলো বড় মনে হয়। আমরা বয়সের সঙ্গে বাড়ি, কিন্তু জিনিসগুলো তো বাড়ে না। চা খাওয়া শেষ করে বাগানে ঘুরতে ঘুরতে জয়ন্ত হঠাৎ হাঁটা থামিয়ে বলে উঠল, দেবদারু। কথাটা শুনে আমি একটু অবাক হয়ে তার দিকে তাকালাম। জয়ন্ত আবার বলল, একটা দেবদারু গাছ ওই দিকটায় থাকার কথা। এই বলে সে দ্রুত বেগে গাছপালার মধ্যে দিয়ে কম্পাউন্ডের কোণের দিকে এগিয়ে গেল। হঠাৎ একটা দেবদারু গাছের কথা জয়ন্ত কেন মনে রাখলো? কয়েক সেকেন্ড পরেই জয়ন্তর উল্লসিত কণ্ঠস্বর পেলাম, আছে, ইটস হিয়ার। ঠিক যেখানে ছিল সেখানেই। আমি এগিয়ে গিয়ে বললাম, গাছ যদি থেকে থাকে তো সে যেখানে ছিল সেখানেই থাকবে। গাছ তো আর হেঁটে চলে বেড়ায় না। জয়ন্ত একটু বিরক্তভাবে মাথা নেড়ে বলল, সেখানেই আছে মানে এই নয় যে আমি ভেবেছিলাম এই 30 বছরে গাছটা জায়গা পরিবর্তন করেছে। সেখানে মানে আমি যেখানে গাছটা ছিল বলে অনুমান করেছিলাম সেখানেই। কিন্তু একটা গাছের কথা হঠাৎ মনে পড়লো কেন তোর? জয়ন্ত ভ্রু কুঞ্চিত করে কিছুক্ষণ এক দৃষ্টে গাছের গুড়ির দিকে চেয়ে ধীরে ধীরে মাথা নেড়ে বলল, সেটা এখন আর কিছুতেই মনে পড়ছে না। কি একটা কারণে জানি গাছটার কাছে এসেছিলাম, কি একটা করেছিলাম। একটা সাহেব না, আর কিছু মনে পড়ছে না। মেমোরির ব্যাপারটা সত্যি ভারী অদ্ভুত। এখানে বাবুর্চির রান্নার হাত ভালো। রাত্রে ডাইনিং রুমে ওভাল শেপের টেবিলটায় বসে খেতে খেতে জয়ন্ত বলল, তখন যে বাবুর্চিটা ছিল তার নাম ছিল দিলওয়ার। তার বাঁ গালে একটা কাটা দাগ ছিল, ছুরির দাগ, আর চোখ দুটো সব সময় জবা ফুলের মতো লাল হয়ে থাকতো, কিন্তু রান্না করতো খাসা। খাবার পরে ডাইনিং রুমে সোফাতে বসে জয়ন্ত ক্রমে আরও পুরনো কথা বলতে শুরু করলো। তার বাবা কোন সোফায় বসে চুরুট খেতেন, মা কোথায় বসে উল বুনতেন, টেবিলের ওপর কি কি ম্যাগাজিন পড়ে থাকতো, সবই তার মনে পড়ল। আর এইভাবেই শেষে তার পুতুলের কথাটাও মনে পড়ে গেল। পুতুল বলতে মেয়েদের ডল পুতুল নয়। জয়ন্তর মামা সুইজারল্যান্ড থেকে এনে দিয়েছিল 10-12 ইঞ্চি লম্বা সুইস দেশীয় পোশাক পরা একটা বুড়ো মূর্তি। দেখতে নাকি একেবারে একটি ক্ষুদে জ্যান্ত মানুষ। ভেতরে যন্ত্রপাতি কিছুই নেই, কিন্তু হাত পা আঙুল কোমর এমনভাবে তৈরি যে ইচ্ছে মতো বাঁকানো যায়। মুখে একটা হাসি লেগেই আছে। মাথার উপর হলদে ছোট্ট পালক গোজা সুইচ পাহাড়ি টুপি। এছাড়া পোশাকের খুঁটিনাটিতে নাকি কোনো রকম কোনো ভুল নেই। পকেট, কলার, মোজা, এমনকি জুতোর বাকলসটা পর্যন্ত নিখুঁত। প্রথমবার বন্দিতে আসার কয়েক মাস আগেই জয়ন্তর মামা বিলেত থেকে ফিরেছেন, আর এসেই জয়ন্তকে পুতুলটা দেন।